চ্যাপ্টারটা আছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে, তার ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটাকে আমরা বুঝে নেব কি আছে না আছে এর মধ্যে। তো প্রথমে দেখো আমরা আসছি সিম্বল। ক্যাপাসিটরের সিম্বলটা কি? ফিজিক্যাল সিম্বল যেটা, মানে যেটা তোমাকে সার্কিট ড্র করার সময় যখন যে সিম্বলটা তোমাকে ইউজ করতে হবে সেটা এরকম ধরনের একটা সিম্বল। এটা কিন্তু ব্যাটারি সিম্বলের থেকে একটু আলাদা। ব্যাটারি সিম্বলে কিন্তু একটা দুটো প্যারালাল লাইনের মধ্যে একটা কিন্তু বড় একটা ছোট, এখানে দুটোরই হচ্ছে সেম লাইন। অথবা তুমি এরকম সিম্বলও ইউজ করতে পারো, যেটা খুশি। অ্যালফাবেটিক্যাল সিম্বল হচ্ছে সি, ঠিক আছে? তো এটা হলো সিম্বলের বিষয়। এবার একটা ক্যাপাসিটরকে যখন আমি সার্কিটে যখন প্লেস করছি, তো তখন আমি কিভাবে ক্যাপাসিটরটাকে চার্জ আপ করব, মানে কিভাবে আমি ক্যাপাসিটরটাকে চার্জ দেব, সেটা বোঝানোর জন্য দেখো এই যে ফিগারটা রয়েছে, এখানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নেওয়া হয়েছে। ক্যাপাসিটরের মেন যে স্ট্রাকচার, সেখানে হচ্ছে দুটো প্যারালাল প্লেট থাকবে। একটা প্লেটকে পজিটিভ ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করতে হবে, আর একটা প্লেটকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করতে হবে। এটা আমি ল্যাবরেটরি মেথডটাকে বলেছি, সেটাই করা হয়েছে। এই যে মেটালিক প্লেটটা আছে, এটাকে আমি ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে কানেক্ট করেছি, এটাকে নেগেটিভ এন্ডের সঙ্গে কানেক্ট করেছি। আপাতত এই যে সুইচটা যেটা রয়েছে, এটা একটা ওপেন রয়েছে, মানে কি যেটা, এই কিটা হচ্ছে আপাতত ওপেন রয়েছে, তার মানে এটা আপাতত হচ্ছে ওপেন সার্কিট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভি দিয়ে যেটাকে ডিনোট করা হয়েছে, ইট ইজ এ ভোল্ট মিটার, ঠিক আছে? ভোল্ট মিটার অলওয়েজ কানেক্টেড ইন প্যারালাল। ভোল্ট মিটার অলওয়েজ কানেক্টেড ইন প্যারালাল। যার তুমি ভোল্টেজ মেজার করতে চাইছো, মানে যার পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে চাইছো, তার সঙ্গে তোমাকে ওই ভোল্ট মিটারকে প্যারালালে কানেক্ট করতে হবে, মানে অ্যাক্রসে কানেক্ট করতে হবে। এখানে দেখো অ্যাক্রসে আমি কানেক্ট করেছি, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে, যদি আমি এই কিটাকে অন করি বলতে আমি ক্লোজ করে দিলাম, দেখো সার্কিটটা ক্লোজড হলো। এবার তাহলে এই যে ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটা, সে কি করবে? সে হচ্ছে এই ক্যাপাসিটরের এখানে একটা পজিটিভ পোটেনশিয়াল পয়েন্ট তৈরি করবে, আর এই নেগেটিভ টার্মিনালটা ক্যাপাসিটরের এই রাইট সাইডের প্লেটটাকে নেগেটিভ পোটেনশিয়াল পয়েন্টে কনভার্ট করবে। তো এবার গ্র্যাজুয়ালি এই পোটেনশিয়াল পয়েন্টে কনভার্ট করছে, মানে এটার মধ্যে দিয়ে, মানে সার্কিটের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে। এই ইলেকট্রিক ফিল্ডটা যে পজিটিভ, এই যে নেগেটিভ, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে। কি করে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করছে? দেখো এখানে এই পজিটিভ টার্মিনাল, মানে তার মানে এখানে পজিটিভ চার্জগুলো, পজিটিভ চার্জ প্যারালাল প্লেটের এখানে পজিটিভ চার্জগুলো এখানে অ্যাকুমুলেটেড হয়েছে, and due to electrostatic induction effect এখানে পজিটিভ চার্জগুলো এখানে যার জন্য নেগেটিভ চার্জগুলো ইনডিউস হবে। তো তাহলে কি হচ্ছে? এই পজিটিভ থেকে নেগেটিভ এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে জেনারেট করছে। এবার ইলেকট্রিক ফিল্ড মানে কি ছিল? পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিসটেন্স। এই দুটো প্লেটের মাঝখানে ডিসটেন্সটা সাপোজ d, তাহলে E is equal to V by T। এবার এই যে ভিটাকে দেখছো, ধরো আমি ইনিশিয়ালি এই ভিটাকে আমি V ড্যাশ বলছি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস। এবার ধরো গ্র্যাজুয়ালি এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আস্তে আস্তে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা ইনক্রিজ করছে, ওই জন্য আস্তে আস্তে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা গ্র্যাজুয়ালি তখন কি হবে? আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে এই ব্যাটারির যে পোটেনশিয়াল ডিফারেন্স তার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটরের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা রয়েছে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে টাইম উইল কাম when it becomes equal with the potential difference of the cell or the battery। যখনই এই ঘটনাটা ঘটবে, তখনই কিন্তু আমরা এটাকে, এই টার্মটাকে তখন আমরা ইউজ করব যে ক্যাপাসিটরটা তখন ফুললি চার্জ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যখন সেম, ব্যাটারির অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স আর এই ক্যাপাসিটরের প্লেট দুটোর মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স যখন সেম হয়ে যাবে, তখন সার্কিটের তখন আর
সার্কিটের টার্মিনালের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে থাকবে না। এখানে যদি পোটেনশিয়াল যদি এই জায়গাটার যদি পোটেনশিয়াল যদি ভি হয়ে যায়, সেই ভি পোটেনশিয়াল যদি এই ভি এর সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে এখানকার পোটেনশিয়াল যখন সেম হয়ে যাবে, তখন বাকি আদার সার্কিটের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স তখন থাকবে না। এবার সার্কিটের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে না মানে তার মানে সার্কিটের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে গেল। তার মানে ফার্দার আর কিন্তু আমি ক্যাপাসিটরকে চার্জ দিতে আমি পারবো না, তখন আমি বলবো ক্যাপাসিটর ইজ ফুললি চার্জড। এবার কতটা চার্জ নেওয়ার পরে পোটেনশিয়ালটা সেম হবে, ভালো করে ল্যাঙ্গুয়েজটা বোঝো। কতটা চার্জ নেওয়ার পরে পোটেনশিয়াল দুজনের পোটেনশিয়াল সেম হবে, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে যে প্লেটগুলো নিয়েছি সেই প্লেটগুলোর এরিয়া কত। ঠিক আছে, এই যে ধরো আমি দুটো প্লেট নিলাম, এই প্লেটগুলোর এরিয়া কত আছে, প্লেট দুটোর মাঝখানে গ্যাপ কত আছে, ইন্টারমিডিয়েট মেটেরিয়ালটা কি আছে, ভেতরে মেটেরিয়ালটা কি আছে, মানে মিডিয়ামটা কি নিয়েছি, যে ক্যাপাসিটরটাকে আমি নিয়েছি তার সারাউন্ডিং মিডিয়ামে মেটেরিয়াল কি আছে, এই ফ্যাক্টরগুলোর উপর ভালো করে এই যেগুলো আমি বলছি দরকার হলে পরে আরেকবার এই ভিডিওটাকে আগিয়ে পিছিয়ে কিন্তু একটু শুনে নেবে। ঠিক আছে, এই ফ্যাক্টরগুলোর উপর কিন্তু তাহলে ডিপেন্ড করছে। তার উপর ডিপেন্ড করবে যে ম্যাক্সিমাম কতটা চার্জ নেওয়ার পরে এই পোটেনশিয়াল গুলো হচ্ছে সেম হবে, সেটার উপরে ডিপেন্ড করবে। তো তখনই আমি বলবো যে তখন ও তাহলে চার্জটা ওর মধ্যে স্যাচুরেটেড হয়ে গেছে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে ওর তখন ফুললি চার্জ ক্যাপাসিটর হয়ে গেছে। তাহলে এই যে ক্যাপাসিটরটা কতটা চার্জ নেবে সেটা তার মানে ডিপেন্ড করছে ওর পোটেনশিয়াল ডিফারেন্সের উপর। তাহলে Q প্রপোর্শনাল টু V, এইটাকেই বলা হয় Q ইজ ইকুয়াল টু C ইনটু V। এই প্রপোর্শনাল সাইনটা চলে যাওয়ার পরে যে কনস্ট্যান্টটা আসছে সেটাই হচ্ছে এখানে ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর ইউজড ইন দ্য সার্কিট। সার্কিটে যে ক্যাপাসিটর ইউজ করেছি তার ক্যাপাসিট্যান্সটাই হচ্ছে C দিয়ে এখানে ডিনোট করা হয়েছে। দেখলে একটু আগে ক্যাপাসিট্যান্সের সিম্বল C। তো এবার কথা হচ্ছে প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই যে তোমার ভেতরে ইন্টারমিডিয়েট যে মিডিয়ামটা আছে যার উপরে ক্যাপাসিট্যান্সটা ডিপেন্ড করবে, প্লেট এরিয়া যার উপর ক্যাপাসিট্যান্সটা ডিপেন্ড করবে, ইন্টারমিডিয়েট সেপারেশন বিটুইন টু প্লেটস যার উপর ক্যাপাসিট্যান্সটা ডিপেন্ড করবে, যে মিডিয়ামের মধ্যে আমি রেখেছি যার উপর ক্যাপাসিট্যান্সটা ডিপেন্ড করবে, এই সব কিছুর যে কম্বাইন যে এফেক্ট সেটাই কিন্তু বলে দেবে যে ক্যাপাসিট্যান্সটা কতটা ম্যাক্সিমাম চার্জ সে অ্যাকুমুলেট করতে পারছে, কতটা ম্যাক্সিমাম চার্জ সে অ্যাকুমুলেট করতে পারছে সেটা কিন্তু বলে দেবে। যদি খুব উইক ক্যাপাসিট্যান্স যদি হয় তাহলে একটু বেশি চার্জ আপ করলেই তার থেকে চার্জ স্প্রিং, যেটাকে আমরা খুব কমন ল্যাঙ্গুয়েজে বলি যে স্পার্ক, সেই জিনিসটা তখন আমরা দেখতে পাবো। তার মানে ওর মধ্যে কিন্তু ওর তখন কি হলো ব্যাপারটা, ও তখন ব্রেক করে গেল, ওর আর নেওয়ার মতো ক্ষমতা নেই। তুমি যদি ক্লাস 5 এর একটা বাচ্চাকে, তুমি ক্লাস 4 এর ধরো একটা বাচ্চা যে জাস্ট সায়েন্স সবে শিখছে, তাকে যদি তুমি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির উপর 3 ঘন্টার একটা লেকচার দাও, তারপরে কি হবে, পড়াশোনার প্রতি ওর একটা বিরক্তি তৈরি হয়ে যাবে। অর্ধেক বুঝবে না, কিছুটা ভয় পাবে, কিছুটা ফ্রাস্ট্রেটেড হবে, একটা পিকুলিয়ারিটি তৈরি হয়ে যাবে ওর মধ্যে। তো এটাও হচ্ছে তার মানে কি ওর যা ক্যাপাসিট্যান্স তার চাইতে তুমি বেশি জিনিস ওকে ডেলিভার করবে। ঠিক আছে, তো সেইটাও কিন্তু এখানে একটা জিনিস কিন্তু সেটাও কিন্তু ম্যাটার করছে। এবার ধরো যেটা বলার বিষয় যে সেটা হচ্ছে তোমার এখানে এই যে পার্টটাকে দেখলাম কিভাবে চার্জ আপ হচ্ছে আমরা বুঝলাম। এবার এই যে সি যেটা আছে ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্সের ইউনিটটা কি? ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। SI সিস্টেম ইউনিট হচ্ছে ফ্যারাড, which is represented by capital F alphabet। ঠিক আছে, এটা SI সিস্টেমের কথা বললাম। আর CGS সিস্টেম যদি হয় তাহলে পরে হচ্ছে স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট F মানে স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, তো যেহেতু এই ফ্যারাডটা তোমার সায়েন্টিস্টের নাম থেকে এসছে, তো যার জন্য কিন্তু এখানে ফ্যারাড যখন লিখবে এখানে কিন্তু স্মল f ইউজ করবে। যখন টোটাল টার্ম ফ্যারাড লিখছো ফার্স্ট অ্যালফাবেট কিন্তু স্মলে থাকবে, আর যখন এটাকে শর্টে লিখছো তখন কিন্তু ক্যাপিটাল F লিখবে। যেমন নিউটন ইউনিট যখন আমরা লিখি, টোটাল নিউটন যখন টোটাল স্পেল আউট করে লিখছি তখন কিন্তু ফার্স্ট অ্যালফাবেট স্মল n লিখছি,
এবার যখন আমি শুধু নিউটনকে ক্যাপিটাল এন দিয়ে আমি ইউনিটটাকে ডিনোট করছি, মানে তখন কিন্তু শুধু ক্যাপিটাল এনটাকে দিয়ে আমাকে ডিনোট করতে হবে। এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবে। এবার তারপর রেঞ্জ অনুযায়ী সেটা তোমার ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড যেরকম তোমার খুশি সেরকম ভাবে হবে, সেইভাবে তোমার রেঞ্জটা আস্তে আস্তে চেঞ্জ হবে। ক্যাপাসিটার হচ্ছে তোমার খুব এতটা ইম্পর্টেন্ট পার্ট। প্রথমত যেটা সেটা হচ্ছে ক্লাস 12 এর সিলেবাসে তো আছে, বিএসসি পড়ো, বিটেক পড়ো, যাই পড়ো না কেন, প্রতিটা জায়গাতে ক্যাপাসিট্যান্সের ইউজ আছে। ক্যাপাসিট্যান্সের ডেইলি লাইফে ইউজ যদি তোমাকে জিজ্ঞাসা করে, যে কোনো রকম টিউনিং সার্কিট, রেডিও হোক, টেলিভিশন হোক, যাই হোক না কেন, ক্যাপাসিটার না থাকলে পরে কিন্তু সেই টিউনিং সার্কিট আমরা তৈরি করতে পারতাম না। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে দেখবে কোনো একজন পেশেন্ট, তার ধরো তোমার হার্ট ব্লক হয়ে গেছে, আবার নতুন করে তাকে মানে আবার নতুন করে রিজিউম করতে আমি চাইছি, ডাক্তার নার্সরা খুব চেষ্টা করছেন যাতে করে রিজিউম করা যায়। দেখবে এরকম হাতল দেওয়া দুটো এরকম একটা মানে ভারী একটা এরকম জিনিস যেটা চেস্টের উপর চাপিয়ে দিয়ে একটা শক দেয়, তার জন্য একটা মানে ওর পাম্প আপ করতে সুবিধা হয়, ওইটাও কিন্তু এক ধরনের ক্যাপাসিটরের এক্সাম্পল। ওটাও কিন্তু ক্যাপাসিটর, ওটার নাম হচ্ছে ডিফিব্রিলেটর। ঠিক আছে, ওটার নাম হচ্ছে ডিফিব্রিলেটর। এরকম কিন্তু এক্সামে এরকম কোয়েশ্চেন একবার এসেও ছিল প্রিভিয়াস ইয়ার, আমার কোন বোর্ড ঠিকঠাক খেয়াল নেই, বাট এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু একবার দিয়েছিল, যেখানে ডিফিব্রিলেটরের এই মানে এটা একটা নিউমেরিক্যাল টাইপের দিয়েছিল। এবার তোমাকে বুঝতে হবে যে ডিফিব্রিলেটর ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাপাসিটর। তারপর ধরো তোমার গাড়ির যে ওয়াইপার থাকে, গাড়ির ওয়াইপার মানে উইন্ডস্ক্রিনের সামনে যে ওয়াইপারটা থাকে, সেই ওয়াইপারের মধ্যেও কিন্তু ওয়াইপারের যে সার্কিটটা, সেই সার্কিটের মধ্যেও কিন্তু ক্যাপাসিটরের কিন্তু ইউজ আছে। সেখানে ক্যাপাসিটরের সঙ্গে রেজিস্ট্যান্সকে সিরিজে রেখে সিআর সার্কিট তৈরি করা হয়। আমরা এর পরে যখন আবার কাইনেটিসিটি যখন আমরা পড়বো, তখন আমাদের সিআর সার্কিট আমাদের আছে সিলেবাসে, বোর্ডের সিলেবাসে আমাদের নেই, জয়েন্টের সিলেবাসে আমাদের আছে। যে সিলেবাসে থাকুক না কেন ফিজিক্স শেখার জিনিস, তার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করবো না। আমরা আবার সিআর সার্কিটে গ্রোথ ইন চার্জ, ডিকে ইন চার্জ, এই পার্টগুলোকে নিয়ে তখন আমরা ডিসকাস করবো। তখন বুঝতে পারবে যে তার ইউটিলিটিটা কোথায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই পার্টটাকে একটু ভালো করে দেখে নিও, বুঝে নিও। ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইম্পর্ট্যান্ট। এই পার্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে, ক্যাপাসিট্যান্স বুঝতে খুব অসুবিধা হবে। আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটার, এই যে টার্মটা, এটা হচ্ছে একটা সাইন্টিফিক টার্ম, ঠিক আছে, টেকনিক্যাল টার্মও তুমি ধরতে পারো, বাট ইন্ডাস্ট্রিয়াল টার্ম হচ্ছে কন্ডেন্সার। তো তুমি একটা দেখবে অনেক সময় এরকম হয় যে ফ্যানের স্পিডটা খুব স্লো হয়ে গেছে, কি করতে হবে, কন্ডেন্সারের গন্ডগোল, কন্ডেন্সার চেঞ্জ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কি চেঞ্জ করছে বলো তো, ক্যাপাসিটার চেঞ্জ করছে। যেহেতু ও একটা হিউজ চার্জকে কন্ডেন্স করতে পারছে, স্টোর করতে পারছে, ওই জন্য ক্যাপাসিটারের একটা সিনোনিম হচ্ছে কন্ডেন্সার। তো এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা পড়তে পড়তে যত স্টেজ বাই স্টেজ যাবো, আরও পরবর্তী যে নেক্সট যে ভিডিওসগুলো তোমরা পাবে, সেখানে ক্যাপাসিটারের তোমার কিভাবে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটার মেজার করা হয়, বা তোমার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কী করে মেজার করবো, সেই পার্টগুলোতে যেতে যেতে তখন আমরা এই বিষয়গুলোকে নিয়ে আরও বেশি ডিসকাস করবো। ঠিক আছে।